এবারে যে এমসিকিউ গুলো সেগুলো হচ্ছে 2025 বিভিন্ন টেস্ট পেপারে আসা, একাধিকবার আসা, লাইট থেকে বিভিন্ন রকম কোশ্চেন এবং তার অ্যান্সার, এই নিয়ে একটা এমসিকিউ। যারা মাধ্যমিক দিচ্ছ তারা অবশ্যই দেখে যাবে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই। এবং উচ্চ মাধ্যমিক যারা 12 সায়েন্সে আছো তারা অবশ্যই দেখবে। নেক্সট যে এমসিকিউ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউমেরিক্যাল প্রবলেম। বলছে কোনো অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য এফ, দর্পণে ফোকাস একটা বস্তু রাখলে বিবর্ধন কত হবে। মনে করে এটা একটা অবতল দর্পণ, এর ফোকাস দৈর্ঘ্য এফ। ফোকাস দৈর্ঘ্য মানে কি, বলছে কোনো আলোক রশ্মি অবতল দর্পণের উপর যদি আপতিত হয় তাহলে ওই প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুটা বলছে ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে দর্পণের পোল বা মেরুর দূরত্বটা বলছে ফোকাস আমাদের দূরত্ব। বলছে একটা বস্তুকে ফোকাস বিন্দুতে রাখা হয়েছে, মানে ফোকাস দূরত্বে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে বিবর্ধন কত হবে এটা হচ্ছে বার করতে হবে। তাহলে বিবর্ধনের একটা ফর্মুলা আমরা জানি, এম সমান কত বিবর্ধন, এম সমান ভি বাই ইউ। যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে দর্পণ থেকে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বের দূরত্ব, আর ইউটা কি, ইউটা হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব। আমরা একটা ফর্মুলা জানি যে এম সমান ভি বাই ইউ। আর একটা জানিস সেটা হচ্ছে এম সমান কত না হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এটা জানি। তাহলে এটা হচ্ছে বিবর্ধনের আমাদের যে রাশিমালাটা। তাহলে এম সমান ভি বাই ইউ, এই ফর্মুলাটা দিয়ে আমি এই অঙ্কটা করতে চাইছি। তাহলে কি বলছে, বলছে একটা বস্তুকে একটা কোথায় রাখা হয়েছে, একটা বস্তুকে কোথায় রাখা হয়েছে না ফোকাসে। তাহলে ফোকাসে যদি বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। আমরা জানি যে অসীম থেকে আগত আলোক রশ্মি, বুঝছো, যেমন সূর্য থেকে চন্দ্র থেকে যদি আসে, অসীম দূরত্ব থেকে যদি আলোক রশ্মি আসে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাসে তৈরি হয়। তাহলে অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি এলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, ফোকাসে তৈরি হয়। তাহলে ফোকাসে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীমে। বিষয়টা বোঝা গেল। তাহলে ভালো করে বুঝো যে মূল বিষয়টা কি, বলছে অসীম থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, যেমন সূর্য থেকে চন্দ্র থেকে এখান থেকে যে আলোক রশ্মি গুচ্ছ আসে, অর্থাৎ সূর্যের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না ফোকাসে তৈরি হয়। চন্দ্রের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাসে তৈরি হয়। তাহলে অসীম থেকে আগত আলোক রশ্মির প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাসে। এইটি মূলনীতি। তাহলে ফোকাসে যদি আমি বস্তু রাখি, তাহলে অসীমের বস্তু থাকলে তৈরি যদি হয় ইমেজ, তার ইমেজটা যদি তৈরি হয় ফোকাসে, তাহলে ফোকাসে যদি বস্তু রাখি তাহলে ইমেজটা কোথায় তৈরি হবে, অসীমে। তাহলে এই দূরত্বটাই হবে তখন ভিউ। তাহলে ভিটা কি হবে, অসীমে। অসীম মানে কি, অ্যাকচুয়ালি ইনফিনিটিভ। অসীম মানে কি, ইনফিনিটিভ। তাহলে ফোকাসে বস্তু রাখলে ইনফিনিটিভ ডিস্টেন্সে তার ইমেজ তৈরি হয়। এইটি হচ্ছে ফর্মুলা। তাহলে ভি এর মান কত, ভি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে মান বোঝাও। তাহলে ফোকাসে রাখছি, বস্তুকে কোথায় রাখছি, ফোকাসে। তার মানে কি, অ্যাকচুয়ালি ফোকাস দৈর্ঘ্য যা আর বস্তু দূরত্ব তাই, একই জিনিস। তাহলে এফ সমান ইউ, কারণ এইটাই তো বস্তু দূরত্ব। তাহলে এইটাই অসীম দূরত্বে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে ভি এর পরিবর্তে মিউ ইনফিনিটি বসালাম, ভি ইনফিনিটি। ইউটা কত না, ইউটা হচ্ছে এফ, ফোকাস দৈর্ঘ্য সমান। আমরা জানি ইনফিনিটিভ বাই এফ, কোন সংখ্যা বাই এফ সমান কত, ইনফিনিটিভ হয়। তাহলে এবার কোশ্চেনটার দিকে চলে আসা যাক। কোন অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য এফ, দর্পণে ফোকাসে একটা বস্তু রাখলে বিবর্ধন কত হবে না, বিবর্ধন হবে ইনফিনিটিভ। বিবর্ধন এম সমান কত লিখবো, বিবর্ধন এম সমান ইনফিনিটিভ। কি করে হলো বোঝা গেল, এম সমান কত ভি বাই ইউ। এখন বস্তুকে যদি ফোকাসে রাখা হয় প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ইনফিনিটিভ ডিস্টেন্সে। তাহলে কোথায় তৈরি হয়, অসীমে তৈরি হয়। অসীম মানে ইনফিনিটিভ ডিস্টেন্সে। তাহলে ভি এর মানটা ইনফিনিটিভ, আর বস্তুর কথা লিখছি ফোকাসে। তার মানে কি, বস্তু দূরত্ব ফোকাস দৈর্ঘ্য একই জিনিস। তাহলে এফ সমান কত ইউ, মানটা বসালাম, বসে ইনফিনিটিভ যেটা মানটা পেলাম হচ্ছে না। নেক্সট কোশ্চেন যেটা, এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম। এটা একটা গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল প্রবলেম, যেটা ক্লাস 12 এর স্টুডেন্ট তারা দেখবে, মাধ্যমিক যারা ছেলে আছো তারা তো অবশ্যই দেখবে। ভালো ছেলেদের জন্য এই সমস্ত যে কোশ্চেন গুলো আমি করাচ্ছি, এরা যারা ভালো ছেলে কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দেয় মাধ্যমিকে, তাহলে এই ধরনের যদি অঙ্ক দিয়ে দেয় তাহলে তোমরা যেমন করে দিতে পারো, সেই ধরনের জিনিস আমি আজকে করাচ্ছি। প্রথম দেখো, পরের কোশ্চেনটা কি না, 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে, কি বলছে কোশ্চেনে দেখো, বলছে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কথা বলেছে, একটা 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের সামনে। তাহলে একটা অবতল দর্পণ, এটা বুঝতেই পারছো, এর ফোকাস দৈর্ঘ্যটা কত দিয়ে আছে, 20 সেন্টিমিটার, মানে এফ এর মান দিয়ে আছে 20 সেন্টিমিটার। বলছে 20 সেন্টিমিটার অবতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে, কোথায় বস্তু রেখেছে, এর এফ এর মানটা দেওয়া আছে, বস্তুটা রেখেছে কত না 40 সেন্টিমিটার, মানে এর মধ্যে এটা আছে ফোকাস দৈর্ঘ্য, এফ এর মানটা এটা কত না 20 সেমি। বলছে 40 সেন্টিমিটার দূরে, মানে মনে করো এর ডবল দূরত্ব, মানে কত হবে 40 সেন্টিমিটার দূরে, এইখানে একটা বস্তু রাখা হবে, এটা হচ্ছে 40 সেমি। 40 সেমিটা 20 দ্বিগুণ। তাহলে কি বলছে,
বলছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা অবতল দর্পণে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হবে? মানে বস্তুটা রাখা হয়েছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে, তাহলে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে মানে 40 সেন্টিমিটার আমি লিখতে পারি কি ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে কি সেটা আর আমরা জানি একটা ফর্মুলা এফ সমান কত r/2, তাহলে আর সমান কত না 2f, তাহলে 2 ইন্টু এফ এর পরিবর্তে কত 20 সমান 40, তাহলে 40 সেন্টিমিটার, তাহলে আর এর মান, তাহলে অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় রাখা হয়েছে না সেন্টার অফ দি কার্ভেচার মানে বক্রতা কেন্দ্রে। তাহলে বস্তুটাকে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয়, এখানে মনে কর বক্রতা কেন্দ্র, এখানে একটা বস্তুকে রাখা হয়েছে, ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? আমরা জানি যদি কোনো বস্তুকে যে বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে প্রতিবিম্ব কেমন হয় না প্রতিবিম্বটা হয় কেমন দেখো উল্টে যায় প্রতিবিম্বটা এবং সমান সাইজের হয়। বিষয়টা বোঝা গেল? তাহলে কেমন হবে? সদ হবে, অবশীর্ষ হবে, বস্তুর আকারের সমান হবে। সদ প্রতিবিম্ব কাকে বলে? বলছে একটা দর্পণের বাঁ দিকে যা তৈরি হবে, লেফট সাইডে যা তৈরি হবে সব প্রতিবিম্বগুলোই হবে সদ, আর রাইট সাইডে যা হবে সবগুলোই হবে অসৎ। অসৎ প্রতিবিম্ব কখন হয়? যদি পোল বা মেরু, এই যে পোল বা মেরু দর্পণে আর ফোকাস বিন্দু এর মাঝে অর্থাৎ ফোকাস বিন্দু থেকে যখন কম দূরত্বে বস্তু রাখা হবে তখনই কিন্তু তার তৈরি হবে অসৎ বিম্ব তৈরি হবে। সদ্বিম্ব কোথায় তৈরি হয়? এখানে তৈরি হয়। দেখো সদ্বিম্ব মানে বাঁ দিকে, তাহলে দর্পণটা বাঁ দিকে যা তৈরি হয় সবগুলো সদ্বিম্ব। তাহলে কোথায় রাখা হয়েছে? এর দ্বিগুণ দূরত্ব মানে কি এটা, অর্থাৎ সেন্টার রাখা হয়েছে বস্তুটাকে। তাহলে কোনো বস্তুকে যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হয় তখন বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কেমন হবে? সৎ হবে, অবশিষ্ট হবে এবং অবশ্যই বস্তুর আকারের সমান, অর্থাৎ এইটা যা আকার হবে এটার আকার তাই হবে। তাহলে সমান সাইজের প্রতিবিম্ব একটা জায়গাতেই তৈরি হয় অবতল দর্পণে, সেটা কোথায় না বক্রতা কেন্দ্রে। এবং এই প্রতিবিম্বটা কেমন হচ্ছে? সৎ, কারণ কোন দিকে আছে? দর্পণের বাঁ দিকে আছে, এই জন্য সৎ। আর কেমন হয়েছে? অবশিষ্ট, অবশিষ্ট মানে কি উল্টে গেছে, দেখো এটা যদি হয় সমশীর্ষ হবে, এটা দিয়ে অবশিষ্ট হবে, তাহলে উল্টে গেছে প্রতিবিম্বটা, উপর দিকে ছিল নিচে দিকে নেমে গেছে প্রতিবিম্বটা এটা। নেক্সট কোশ্চেন, একটা অবতল দর্পণের ফোকাস থেকে একটা অবতল দর্পণ, পরের কোশ্চেন আবার একটি নিউমেরিক্যাল প্রবলেম, সেটা করে দেবো। না কি বলছে কোশ্চেনটা? বলছে একটা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো। কোথা থেকে? বলছে ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে। তাহলে এইটা যদি ফোকাস হয়, এখান থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে, এখান থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে। তাহলে কোনো অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলো এবং ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে একটা সদ্বিম্ব গঠিত হলো, এখানে বস্তু রাখা হয়েছে। তাহলে বলছে ফোকাস থেকে আবার 9 সেন্টিমিটার দূরে এখানে একটা সদ্বিম্বতে, সদ্বিম্ব কেমন হয়? সবসময় কি হয়? সদ্বিম্ব উল্টো হয়, বুঝতেই পারছে। তাহলে সদ্বিম্ব এখানে তৈরি হয়েছে, এটাও ফোকাস থেকে, এটাও ফোকাস থেকে, তাহলে এটা 9 সেন্টিমিটার। তাহলে কি বলছে? একটা অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হয়েছে, তাহলে ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে মানে এখানে একটা বস্তু রাখা হয়েছে, আর ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্ব পাওয়া গেল, ঠিক আছে। তাহলে দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত, এটা হচ্ছে আমাদের বার করতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা একটা অবতল দর্পণ, বলছে এর ফোকাস থেকে 4 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে আর ফোকাস থেকে 9 সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্ব বা ইমেজটা পাওয়া গেছে। তাহলে এইটার ফোকাস দৈর্ঘ্য, এইটার মান কত? এখানে একটা থিওরি তোমরা আশা করি জানো, নিউটন ইকুয়েশন যারা উচ্চ মাধ্যমিক পড়ছো, যে এক্স ওয়াই এটা সমান কত? এফ স্কোয়ার, এই ফর্মুলাটা কাজে লাগাবো। এটা হচ্ছে নিউটনের সমীকরণ, এক্স ওয়াই সমান কত? এফ স্কোয়ার, যেখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তুর দূরত্ব, কি এক্সটা কি না ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তুর দূরত্ব, আর ওয়াইটা কি? একই রকম, এটাও কি হবে? এটাও ফোকাস, ফোকাস দৈর্ঘ্য থেকে বা ফোকাস বিন্দু থেকে, এখানে ফোকাস বিন্দু বলবো, ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব, এখানে কি হবে? প্রতিবিম্বের দূরত্ব। কি বলছে? বলছে ফোকাস দৈর্ঘ্যের, কি বলছে কোশ্চেনটা? একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য থেকে, ফোকাস দৈর্ঘ্য যেটা আছে, এই ফোকাস দৈর্ঘ্য আছে, এই ফোকাস দৈর্ঘ্য থেকে কত দূরে আছে? 4 সেন্টিমিটার দূরে বস্তু আছে, আর ফোকাস দৈর্ঘ্য থেকে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি। যদি এরকম কোশ্চেন যদি কোথাও থাকে যে ফোকাস দৈর্ঘ্য থেকে এত দূরে বস্তু, ফোকাস দৈর্ঘ্য থেকে এত দূরে, দুটোই ফোকাস দৈর্ঘ্য থেকে বলা আছে, একটি ফর্মুলা সেটা হচ্ছে নিউটন আমাদের যে সমীকরণটা, এই সমীকরণটাই কিন্তু কাজে লাগবে সেক্ষেত্রে। কোন সমীকরণটা? এটা,
যদি কথা বলা থাকে ফোকাস দৈর্ঘ্য থেকে এত, ফোকাস দৈর্ঘ্য থেকে এত, তার মানে এখানে অঙ্কটাই ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তু আছে, ফোকাস দৈর্ঘ্য থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা কি ধরি, এক্স ধরি, তাহলে এক্স সমান কত, 4 সেন্টিমিটার। আবার ফোকাস দৈর্ঘ্য থেকে প্রতিবিম্বের দূরত্ব যেটা সেটাকে আমরা ওয়াই ধরি, নিউটন সমীকরণে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে ফোকাস আমরা চাই যে ফোকাস দৈর্ঘ্য কত, তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এটি হচ্ছে ফর্মুলা। তাহলে আমি লিখতে পারি এফ স্কোয়ার সমান কত, এক্স ওয়াই সমান এফ এর পরিবর্তে এক্স ওয়াই, এক্স এর পরিবর্তে 4, এটা 9 সমান 36। তাহলে এফ স্কোয়ার সমান কত, 36। তাহলে এফ সমান কত, √36 সমান কত, 6 সেন্টিমিটার। অর্থাৎ লেন্সটার যে ফোকাস দৈর্ঘ্য এই ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বলতে চাইলাম? তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ম্যাথ। কি বলছে ভালো করে বুঝলে? পরের কোশ্চেন, সেটা হচ্ছে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা অবতল দর্পণ। কি বলছে, এটা একটা অবতল দর্পণ মনে করো, এর ফোকাস দৈর্ঘ্য মনে করো এফ। তাহলে এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটা অবতল দর্পণকে জলে ডোবালে, তাহলে একটা অবতল দর্পণ ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, এই অবতল দর্পণটাকে যদি জলে ডোবানো হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়? মনে রাখবে, কোনো অবতল দর্পণকে বা উত্তল দর্পণকে বা যে কোনো দর্পণকে যদি জলে ডোবানো হয় বা যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হয়, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যাওয়া হয়, তাহলে তার কি বক্রতা ব্যাসার্ধের মানে আর এর কোনো পরিবর্তন হয় না। এই আর এর পরিবর্তন না হওয়ার জন্য এফ এর পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো দর্পণকে যদি জলে ডোবানো হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কারণ তার বক্রতা ব্যাসার্ধটা একই থাকে। আবার আমরা জানি যে এফ সমান কত, এফ সমান r/2, তাহলে আরটা যদি একই থাকে তাহলে এফ এর কোনো পরিবর্তন হবে না, এটাই তার অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে সেভিং গ্লাস। আমরা দাড়ি কামানো যে গ্লাস, যখন দাড়ি কামাই তখন যে গ্লাসটা ব্যবহার করি, সেভিং গ্লাস হলো ড্যাশ। সেভিং গ্লাসটা কি, অ্যাকচুয়ালি অবতল দর্পণ। পরের কোশ্চেন, কোন বর্ণের আলোর মিউ এর মান কম? তাহলে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম? সেটা হচ্ছে লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। একটা জিনিস মনে রাখবে, যার প্রতিসরাঙ্ক কম মানে মিউ যদি কম হয়, মিউ কম, কম কার না, হচ্ছে রেডের। যার প্রতিসরাঙ্ক কম হবে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তার কি হবে, ল্যামডা বেশি। ঠিক আছে, তাহলে লাল আলোর প্রতিসরাঙ্ক কম, যার প্রতিসরাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক সেম ভাবে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসরাঙ্ক কম হয়। তাহলে কোশ্চেনটা হচ্ছে ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা এমসিকিউ দেয় ঘুরি ফিরি। তাহলে কি হচ্ছে, কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়? কোন বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়? তাহলে লাল বর্ণের জন্য উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়। পরের কোশ্চেন, কোন বর্ণের আলোর ক্ষেত্রে মিউ এর মান বেশি হয়? তাহলে মিউ এর মান কম হয় কার, লালের ক্ষেত্রে। তাহলে মিউ এর মান বেশি হবে কার ক্ষেত্রে, না বেগুনি বর্ণের ক্ষেত্রে। তাহলে বেশি কার, বেশি, বেশি হচ্ছে বেগুনি। তাহলে এটা মিউ বেশি, তাহলে মিউ বেশি কার, বেগুনি। তাহলে মিউ বেশি হচ্ছে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে মিউ এর মানটা সবচেয়ে বেশি। বিষয়টা ক্লিয়ার হলো? পরের কোশ্চেন দেখো, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়? মানুষের চোখের যে রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বটা কেমন হয়, না বস্তু সাপেক্ষে ছোট এবং উল্টো। ভালো করে কোশ্চেনগুলো মনে রাখবে, মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেই প্রতিবিম্বটা কেমন হয়, বস্তুর সাপেক্ষে ছোট, মানে বস্তুটা যেমন হবে তার থেকে ছোট হবে এবং উল্টো হবে প্রতিবিম্ব। পরের কোশ্চেন, বর্ণালী সৃষ্টির মূল কারণ কি? বর্ণালী যে সৃষ্টি হয় সেই বর্ণালী সৃষ্টির মূল কারণ কি, আলোর বিচ্ছুরণ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন বর্ণের প্রতিসরণ সবচেয়ে বেশি হয়? লাল বর্ণের প্রতিসরণ সবচেয়ে বেশি হয়। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আর সমান, মনে করো একটা বলে দিয়েছে একটা নিউমেরিক্যাল প্রবলেম। কি বলছে, বলছে আর এর মান দেওয়া আছে, আর সমান মনে করো 30 সেন্টিমিটার। অর্থাৎ কোন অবতল দর্পণ বা উত্তল দর্পণ তার রেডিয়াসটা দেওয়া আছে, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ফোকাস দৈর্ঘ্য কত, এফ সমান কত, এটা চাইছে। তাহলে আমরা জানি এফ সমান কত, r/2, একটাই ফর্মুলা, 30/2 এত সেমি সমান 15 সেমি। তাহলে এফ এর মান পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে কোশ্চেন। পরের কোশ্চেন, কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে? বলছে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে কোন লেন্স? সবসময় কি হবে, অবতল লেন্স। বিষয়টা ক্লিয়ার? তাহলে অবতল লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে, অবতল লেন্স। পরের কোশ্চেন, উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়? আমরা জানি যে একটা অবতল দর্পণের ক্ষেত্রে কি দেখছিলাম, অবতল দর্পণের ক্ষেত্রে যদি
সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্রে, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্বটা কেমন হয় না সমান সাইজের প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সমান সাইজের বস্তুর সাইজ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে প্রতিবিম্বের সাইজ 5 সেন্টিমিটার পেতে গেলে বস্তুটা কোথায় রাখতে হবে? অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে। কোশ্চেনটা হচ্ছে যে একটা উত্তল লেন্সের সামনে কোথায় বস্তুটা রাখলে বস্তুটার সাইজটা প্রতিবিম্বের সাইজের সমান হবে? সমান হবে প্রতিবিম্ব তৈরি হবে না ফোকাসে? তাহলে উত্তল লেন্সের ফোকাসে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা সমান সাইজেরই পাওয়া যাবে। বিষয়টা ক্লিয়ার? পরের কোশ্চেন, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব হবে ড্যাশ। প্রতিবিম্ব হবে কেমন? অ্যান্সারটা হচ্ছে সদ এবং অবশীর্ষ। নেক্সট যে কোশ্চেনটা, অবতল দর্পণ দুটোর ব্যবহার লিখো। তাহলে একটা যে কোনো অবতল দর্পণের দুটো ব্যবহার লিখতে বলছে। তাহলে অবতল দর্পণ দুটো ব্যবহার, ফার্স্টের ব্যবহারটা কি হবে? মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করায়, আরেকটা সেটা হচ্ছে দন্ত চিকিৎসায় ব্যবহার করায় আমাদের অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন, কাঁচ থেকে বায়ুতে যাওয়ার সময় কোথা থেকে যাচ্ছে আলো? সেটা কাঁচ থেকে বায়ু মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম, বাতাসটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে কাঁচ থেকে বায়ুতে যাওয়ার সময় আপতন কোণ 0 ডিগ্রি যদি হয় তাহলে কাঁচ থেকে বাতাসে যাওয়ার সময় আলোক রশ্মির আপতন কোণটা যদি 0 ডিগ্রি হয় তাহলে বিচ্যুতি কোণ মানে ডেল্টার ভ্যালুটা কত হবে? সেটা হবে 0 ডিগ্রি। আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে? 0 ডিগ্রি হবে, যার ফলে ডেল্টার ভ্যালু সবসময় 0 ডিগ্রি হবে, অর্থাৎ বিচ্যুতি 0 ডিগ্রি হবে যে কোনো মাধ্যমেই যাক। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে একটা বিন্দু আলোক উৎস একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যে চ্যুতিকোণের মান কত? কি বলছে? নেক্সট কোশ্চেনটা, একটা বিন্দু আলোক উৎসকে রাখা হয়েছে কোথায়? এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রে। বলছে এখান থেকে একটা আলোক রশ্মি গেল যে দর্পণে পড়লো, তাহলে দর্পণে যাচ্ছে যে পড়লো, দর্পণে যে কোণটা তৈরি করবে সেটা বিন্দু আলোক উৎস কোথা থেকে যাচ্ছে? কোথায় রাখা হয়েছে? সেন্টারে রাখা হয়েছে। কোথায়? সেন্টার থেকে আলোক রশ্মি যদি যায় তার দর্পণে যে কোণটা উৎপন্ন করে সেটা কত? 90 ডিগ্রি। তাহলে আইটা কত? না আইটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস। এরপর বলছে ওখান থেকে আবার কি হবে? প্রতিফলিত হয়ে আবার ওই পথেই ফিরে এলো, তাহলে চ্যুতিকোণের মান কত? তাহলে কোশ্চেনটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে আবার ফিরে এলো, তাহলে আই যদি 90 ডিগ্রি যখন ফিরে আসছে সেই রশ্মিটাও কত? এই পথেই ফিরে আসছে, তার মানে কি আরটা কত? না মাইনাস আই। তাহলে যাওয়াটাকে যদি আমি প্লাস আই ধরি তাহলে আসাটাকে কি বলবো? মাইনাস আই। তাহলে চ্যুতিকোণ ডেল্টা এর ভ্যালু আমরা জানি, ডেল্টা সমান কত? আই মাইনাস আর। এটা আমরা ফর্মুলা জানি, ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে আই এর পরিবর্তে কত লিখবো? 90 ডিগ্রি মাইনাস আর এর পরিবর্তে কত লিখবো? মাইনাস 90 ডিগ্রি। তাহলে কথা হচ্ছে 90 প্লাস 90, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান 180 ডিগ্রি। ডেল্টা মানটা কত পেলো? 180 ডিগ্রি। তাহলে কোশ্চেনটা কি বলছে? বলছে একটা বিন্দু আলোক উৎসকে যদি একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তাহলে এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যে চ্যুতিকোণের মান কত? তাহলে চ্যুতিকোণের মান কত হলো? 180 ডিগ্রি। কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে একটা অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোথায়? বলছে ফোকাস আর বক্রতা কেন্দ্র। তাহলে ফোকাস কোনটা আর বক্রতা কেন্দ্র বুঝতে পারছো এটা, আর ফোকাস কোনটা? এখান থেকে যদি আমি টানি তাহলে যে বিন্দুটা ইয়ে করলাম সেটাকে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস এবং বক্রতা কেন্দ্র এইখানে একটা বস্তুকে রাখা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কোনো অবতল দর্পণে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্বটা কেমন হবে? এই প্রতিবিম্ব কেমন হবে? সদ এবং বিবর্ধিত। দেখো সদ্বিম্ব মানে কি? বলছে দর্পণের বাঁ সাইডে একটা দর্পণ আছে, এটা গোলীয় দর্পণ, সবারই ক্ষেত্রে প্রযোজ্য, সমতল অবতল উত্তল সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য। সদ্বিম্ব কি হয়? না সদ্বিম্ব এটা হচ্ছে সদ্বিম্ব। কোথায়? বলছে দর্পণে বস্তু যেদিকে আছে সেই দিকে দর্পণের দিকে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো সবগুলোই হবে সদ্বিম্ব। ঠিক আছে? সদ্বিম্ব হয় সবসময় নেগেটিভ, এই দিকটা হচ্ছে দর্পণের নেগেটিভ ধরা হয়। অসদ্বিম্ব কোন দিকে হবে? বলছে দর্পণের পিছনে যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এই সাইডে যদি প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো হচ্ছে সদ্বিম্ব, দর্পণের পিছনে এটা হচ্ছে অসদ্বিম্ব, এই দিকটাকে পজিটিভ ধরা হয়। তাহলে একটা দর্পণের সামনের দিকটাকে নেগেটিভ, সামনের দিকে যা থাকবে সবগুলোই নেগেটিভ আর পিছনের দিকে যা থাকবে সবগুলোই পজিটিভ। এটা হচ্ছে বিষয়টা। মানে অ্যাকচুয়ালি নেগেটিভ বা পজিটিভ কেন ধরা হয়? বলছে আলোক রশ্মি যে দিক থেকে যাচ্ছে, দেখো আলোক রশ্মি কোন দিক থেকে যাচ্ছে? এই দিক থেকে। ডাইরেকশনটা যেদিকে আছে আলোক রশ্মির অভিমুখটা কি? এই দর্পণটা না থাকলে কি হতো? আলোক রশ্মিটা স্ট্রেট যেত, এরকম যেত না? তাহলে আলোক রশ্মির অভিমুখটা যেদিকে ছিল সেই দিকেই যদি থাকে তাহলে হয় পজিটিভ। আর এখানে কি হয়েছে? লাইটটা কি হয়েছে? প্রতিফলিত হয়েছে, ফিরে এসছে। তাহলে ফিরে আসার জন্য আলোক রশ্মির গতির অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই দিকেই চলে এসছে।
তাহলে যেখান থেকে স্টার্ট করছে সেটা মাইনাস, ওই দিকটা প্লাস। আর দর্পণে আর পিছন দিক প্রতিবিম্ব তৈরি হলে সেগুলো হচ্ছে আমাদের অসৎবিম্ব। পিছনের দিকে যা হবে সব অসৎবিম্ব, সামনের দিকে যা তৈরি হবে সেগুলো হচ্ছে সৎবিম্ব। বিষয়টা ক্লিয়ার? এই নিয়ে একটা কোশ্চেন বলছে কোনো অবতল দর্পণে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে মাঝে, ফোকাস আর বক্রতা কেন্দ্র, বুঝতে পারছো? ফোকাস বিন্দু এটা আর বক্রতা কেন্দ্র এটা, এর মাঝে যদি কোনো বস্তুকে, যে কোনো জায়গায় যদি বস্তুকে রাখা হয়, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যে কোনো জায়গায় যদি কোনো বস্তুকে রাখা হয়, তার প্রতিবিম্বটা কেমন হবে? অ্যান্সারটা হচ্ছে সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। নেক্সট কোশ্চেন, প্রতিসরণের সময় আলোক রশ্মির কোন ধর্মটা অপরিবর্তিত থাকে? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রতিসরণের সময় অর্থাৎ আলোকরশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোকরশ্মির কোন ধর্মটা অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা অপরিবর্তিত থাকে। নেক্সট কোশ্চেন, মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার, বুঝতেই পারছো, মোটর গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার কি ধরনের দর্পণ? রিয়ার ভিউ ফাইন্ডারটা কোথায় থাকে? না চালকের কাছে। মনে রাখবে, চালকের কাছে যে দর্পণ থাকে সেই দর্পণে সবসময় বস্তু ছোট প্রতিবিম্ব তৈরি হয়। ছোট প্রতিবিম্ব মানে উত্তল দর্পণ। তাহলে রিয়ার ভিউ ফাইন্ডারটা কি ধরনের দর্পণ? একটা হচ্ছে উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন, কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? নেক্সট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলছে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? তাহলে সেটা হচ্ছে 0 ডিগ্রি আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি যখন প্রতিসরণ হয় তখন চ্যুতির মানটা সর্বনিম্ন হয় যদি 0 ডিগ্রি আপতন কোণ হয়। নেক্সট কোশ্চেন, বিবর্ধক কাঁচ, বিবর্ধক মানে বড় করে দেখা। এখন বড় করে দেখা মানে বুঝতে পারছো, বড় করে দেখা মানে হয় আমরা কি ব্যবহার করব? অবতল দর্পণ হলে অবতল দর্পণ, আর যদি লেন্স ব্যবহার করি সেক্ষেত্রে উত্তল লেন্স। বিষয়টা বোঝো। বিবর্ধক কাঁচ হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আর বিবর্ধক যদি কাঁচ হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? বড় যখনই দেখাবে সেখানেই তুমি যোগ করে দিবে অবতল দর্পণ। বিষয়টা ক্লিয়ার? অবতল দর্পণ যে কাজটা করে, একটা লেন্স সেই কাজটা করে। অনেক সময় একটা কোশ্চেন পড়ে যে একটা লেন্সকে মনে কর জলে ডুবানো হলো, দেখো বলছে একটা গলীয় দর্পণ কি? গলীয় দর্পণ কি? উত্তল দর্পণ অথবা অবতল দর্পণ। মনে করো একটা অবতল দর্পণ, বলছে এই অবতল দর্পণটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে এই অবতল দর্পণটাকে যদি জলের মধ্যে ডুবাই তাহলে এর ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে? এটা মনে করো সি, আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ও। বলছে একটা অবতল দর্পণকে জলের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া হয়, সে উত্তল দর্পণ হতে পারে, অবতল দর্পণ হতে পারে, সমতল দর্পণ হতে পারে, যা খুশি। যে কোনো একটা দর্পণকে যদি জলের মধ্যে ডুবানো হয়, মানে কি বাতাস থেকে জলে ডুবাচ্ছে, মানে মিডিয়ামটা চেঞ্জ করছি, মাধ্যমটা চেঞ্জ করে দিলাম, আর কিছু নাই। বলছে তাহলে কি ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে? বিষয় ফোকাস দৈর্ঘ্য সম্পর্কে আমরা কি জানি যে একটা জিনিস, যে ফোকাস দৈর্ঘ্যকে যদি আমরা এফ ধরি আর বক্রতা ব্যাসার্ধকে যদি আর ধরি, তাহলে এফ আর আর এর মধ্যে একটা সম্পর্ক, এফ সমান কত? r/2। দেখো এই ফর্মুলা জানো? তাহলে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। এখন বক্রতা ব্যাসার্ধ মানে কোনটা? বক্রতা ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি এই অংশটা, এই অংশটা, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কোন গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধটাকে বলছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে একটা গলীয় দর্পণকে মনে করি এটা মিরার, এটাকে আমি জলে ডুবিয়ে দিলাম, তাহলে এটা কি বেঁকে যাবে? বক্রতা বেঁকে যাবে? বড় হয়ে যাবে? ছোট হয়ে যাবে? কিছুই হবে না। তাহলে যে কোনো গলীয় দর্পণকে যদি মিডিয়ামে, ওই অ্যানাদার মিডিয়ামে নিয়ে যাওয়া হয়, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাতাস থেকে জলে নিয়ে যাওয়া হয়, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটবে না। কেন ঘটবে না? বলছে বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ দর্পণটা বেঁকে যাবে না, ছোট হয়ে যাবে না, বড় হয়ে যাবে না। তাহলে যেহেতু বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয়নি, তাহলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে কোনো গলীয় দর্পণকে যদি জলের মধ্যে নিয়ে যাওয়া হয় তাহলে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হয়? তাহলে পরিবর্তন কিছুই হয় না, পরিবর্তন 0। পরের কোশ্চেন, প্রতিসরণের সময় আলোক রশ্মির কোন ধর্মটা অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে কম্পাঙ্ক। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, এরপরে কোশ্চেন, সেটা হচ্ছে কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরণের মান সর্বাপেক্ষা বেশি? কোন ধরনের মানে কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি? অ্যান্সার হচ্ছে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে মানটা সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি মানে কি? দীর্ঘ যেটা বলা থাকবে সেটা দেখতে পাই ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়, কাছের জিনিস অস্পষ্ট দেখে, তখন চোখের এই ত্রুটিটাকে বলছি দীর্ঘ দৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া।
ঠিক আছে, তাহলে দীর্ঘদৃষ্টি মানে কি, কোনো ব্যক্তি যদি দূরের জিনিস দেখতে পায়, দীর্ঘ মানে দূরে, তাহলে ব্যক্তি যেটা বলা থাকবে সেটা দেখতে পায়। কোনো ব্যক্তি যদি দূরের জিনিস পরিষ্কার স্পষ্ট থাকে, কাছের জিনিস অস্পষ্ট থাকে, তখন চোখের এই ত্রুটিটা বলছে দীর্ঘদৃষ্টি। অর্থাৎ আমি মনে করো বই পড়তে পারছি না, কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখছি, এই বই পড়তে পারছি না, এইটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। দূরের জিনিস দেখতে পাই, এই জন্য দীর্ঘদৃষ্টি। এর প্রতিকারের জন্য ব্যবহার করবো উত্তর লেন্স। নেক্সট কোশ্চেন, যেটা কোনো আলোরশ্মি স্বচ্ছ কাঁচের স্ল্যাবে লম্বভাবে যদি আপতিত হয়, তাহলে চ্যুতিকোণের মান কত? একটা আলোরশ্মি মনে করো স্বচ্ছ একটা কাঁচ স্ল্যাব, এটা হচ্ছে স্বচ্ছ কাঁচ স্ল্যাব, এখানের মধ্যে একটা আলোরশ্মি মনে করো লম্বভাবে পড়লো, এইভাবে লম্বভাবে পড়ছে, কিভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে, তাহলে চ্যুতিকোণ কত হবে? 0। লম্বভাবে পড়লে লম্বভাবে বেরিয়ে যাবে, তাহলে চ্যুতিকোণের মানটা কত হচ্ছে সেক্ষেত্রে? 0। তাহলে চ্যুতিকোণের মান সেক্ষেত্রে 0 হয়। নেক্সট কোশ্চেন, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ মনে কর 20 সেন্টিমিটার, কত বলেছে? একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে এইটা একটা কোশ্চেন, যে কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ মানে আর এর মানটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত? এফ চাইছে, তাহলে এফ সমান কত? আমরা জানি একটা ফর্মুলা, এফ সমান কত? r/2। তাহলে ফর্মুলা ফেলে দাও, এফ সমান কত? 20/2 এত সেমি সমান 10 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা ধরে এই ধরনের জিনিসগুলো খুবই পড়ে। পরে কোশ্চেন, কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে, একটা বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব, অসৎবিম্ব মানে কোথায় তৈরি হবে? দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে যা তৈরি হবে সেগুলো কি? অসৎবিম্ব। আর সেগুলো কি হয়? অসৎবিম্ব সবসময় সোজা হয়, আর সৎবিম্ব কি হয়? উল্টো হয়। তাহলে দর্পণের সামনে যে প্রতিবিম্ব তৈরি হবে সেগুলো সবগুলো উল্টো, আর পিছনের দিকে যা তৈরি হবে সেগুলো কি হয়? সৎবিম্ব, এবং সৎবিম্ব গুলো সবসময় কি হয়? সোজা হয়। তাহলে কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব, তাহলে এখানে যা তৈরি হবে দর্পণের পিছনে তৈরি হচ্ছে মানে অসৎবিম্ব, মাথায় ঢুকাও। ঠিক আছে, অসৎবিম্ব মানে সোজা, আর দর্পণের সামনে হলে সৎবিম্ব, সৎবিম্ব মানে উল্টো, ব্যাস। কোশ্চেন বলছে, কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে লেন্স এবং বস্তু দূরত্ব কত হওয়া প্রয়োজন? কি বলছে? যে এখানে যদি গঠন করতে যায় তাহলে কি করতে হবে? লেন্স বা বস্তুর মধ্যে কত দূরত্ব হবে? বলছে এফ এর কম। বলছে কোনো বস্তুকে যদি কোথায় রাখা হয়, অসৎবিম্ব বস্তু কখন গঠন করে? বলছে পোল বা মেরু আর ফোকাস বিন্দু, এই পোল বা মেরু আর ফোকাস বিন্দু এর মাঝে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে সবসময় সেটা অসৎবিম্ব তৈরি হয়। বিষয়টা বোঝা গেল? তার প্রতিবিম্ব দর্পণের পিছনে তৈরি হবে। তাহলে দর্পণের পিছনে প্রতিবিম্ব পেতে গেলে অথবা অসৎবিম্ব পেতে গেলে সবসময় কোথায় রাখতে হবে বস্তুকে? হয় পোল, আমাদের ফোকাস বিন্দু, আর পোল বা মেরু এর মাঝে যে কোনো জায়গায়। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এফ এর কম তাহলে আমরা অ্যাকচুয়ালি এফ এর কম, এই টোটালটা ওয়েভটা হচ্ছে এই এফ এর কম দূরত্ব রাখতে হবে, ব্যাস। পরে কোশ্চেন, একটা সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি কত? বলছে একটা সমান্তরাল কাঁচ ফলক, এই যে একটা সমান্তরাল কাঁচ ফলক দেখতেই পাচ্ছি, এটা সমান্তরাল কাঁচ ফলক, এর মধ্যে আলোক রশ্মি যদি পাঠানো হয় তাহলে মোট চ্যুতিকোণের মান কত? একটা সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির যদি প্রতিসরণ হয়, এখানে যদি প্রতিসরণ হয় আলোক রশ্মি, তাহলে চ্যুতিকোণের মান কত? ডেল্টা 0 হয়। তাহলে পরের কোশ্চেন, চ্যুতিকোণের মান সবসময় 0 হয়। পরের কোশ্চেন, সেটা হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয়? সেটা হচ্ছে সদ্বিম্ব এবং অবশীর্ষ হয়। নেক্সট কোশ্চেন, আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ দাও। বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু সৃষ্টি, অর্থাৎ রামধনু হচ্ছে আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত। নেক্সট কোশ্চেন, হস্য দৃষ্টি কাদের বলে? বুঝতে পারছো, যেটা বলা থাকবে সেটা তুমি দেখতে পাও। হস্য দৃষ্টি মানে, হস্য মানে কাছের, তাহলে কাছের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখো। হস্য দৃষ্টি মানে কোনো ব্যক্তি যদি কাছের জিনিস পরিষ্কার স্পষ্ট দেখে, দূরের জিনিস যদি অস্পষ্ট দেখে, তখন এই চোখের রোগটাকে বলা হচ্ছে হস্য দৃষ্টি হাইপার মায়োপিয়া। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে হস্য দৃষ্টি প্রতিকারের জন্য কি ব্যবহার করব? কাছের জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কার, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, তাহলে অবতল লেন্স। আর যদি কাছের জিনিস দেখতে না পাই, আমি বই পড়তে পারছি না, তাহলে উত্তল লেন্স। তাহলে কাছের জিনিস দেখতে পাচ্ছি না, দূরের দেখতে পাচ্ছি, দূরের দেখতে পাচ্ছি মানে দূরদৃষ্টি, মানে সেটা কি বলবো? হাইপার মেট্রোপিয়া। কাছের জিনিস দেখতে পাচ্ছি পরিষ্কার, দূরের জিনিস দেখতে পাচ্ছি না, এই ধরনের জিনিস যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের হাইপার মায়োপিয়া। সেটা ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হচ্ছে। হস্য দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স, আর দূরদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহার করা হয় উত্তল লেন্স। এই টোটাল বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। নেক্সট এমসিকিউ এ এবার আসছি। এবার যে এমসিকিউ গুলো সেগুলো হচ্ছে 2025 বিভিন্ন টেস্ট পেপারে আসা, একাধিকবার আসা লাইট থেকে বিভিন্ন রকম কোশ্চেন এবং তার অ্যান্সার, এই নিয়ে একটা এমসিকিউ, যে এমসিকিউটা তোমাদের স্টার্ট করছি। প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে মাধ্যমিক যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই দেখবে, এখান থেকে বিভিন্ন টেস্ট পেপারে তোমরা বুঝতেই পারবে বারবার ধরে এসেছি এরকম কিছু এমসিকিউ নিয়ে আজকের এই ভিডিও।
প্রথম কোশ্চেন যেটা হচ্ছে প্রিজমে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয়? কি বলছে? প্রিজম। প্রিজম তোমরা দেখেছো আশা করি। এটা হচ্ছে একটা প্রিজম, এটা হচ্ছে প্রিজম, বুঝতেই পারছো। এই প্রিজমে যদি লাইট ফেলা হয়, মানে একটা লেজার লাইট, এটা আমি যে লাইটটা ফেলছি সেটা হচ্ছে লেজার। লেজার কথা অর্থ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন দ্যাট ইজ কল্ড লেজার। এই যে লেজারে, বুঝতেই পারছো। এখন লেজারে যদি প্রিজমের যদি কোনো আলো রশ্মি ফেলা হয়, তাহলে আলো রশ্মির প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয়? এখানে যে লাইটটা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, লাইটটা যাচ্ছে এবং চ্যুতি হচ্ছে, অর্থাৎ এটা না থাকলে লাইটটা সোজা যেত, সোজা যাচ্ছে, বাট প্রিজমটা থাকার ফলে কি হচ্ছে, লাইটটা ঘুরে গেছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে। তাহলে কোশ্চেন এমসিকিউ ফার্স্ট, প্রিজমে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলো রশ্মি চ্যুতি সবচেয়ে বেশি হয়? অ্যান্সার হচ্ছে বেগুনি বর্ণের আলো রশ্মি চ্যুতি সবচেয়ে বেশি হয়। সেকেন্ড যে কোশ্চেন সেটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব। কাঁচের স্ল্যাব তোমরা দেখেছো আশা করি, ক্লাস 12 এর ছেলেরা দেখেছো, মাধ্যমিক স্টুডেন্ট কোনো কোনো স্কুলে হয়তো দেখায়। এইটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, সমান্তরাল কাঁচ ফলক যেটাকে বলে, তোমরা এটা নিয়ে পড়েছো। এখানে আলো রশ্মি কি হয়, রিফ্লেকশন হয়, প্রতিসরণ হয়। প্রতিসরণ মানে কি, বাতাস থেকে আলো যাচ্ছে, এই যে আলো যাচ্ছে বাতাস থেকে যাচ্ছে, কোথায় পড়লো, কাঁচের স্ল্যাবে। তাহলে কাঁচের মধ্যে প্রবেশ করছে, কাঁচের ঘনত্ব কি, বাতাসের ঘনত্ব থেকে বেশি। তাহলে যখনই কাঁচের মধ্যে প্রবেশ করলো তখন কি হচ্ছে, আলো রশ্মিটা বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছ বেঁকে যাচ্ছে, তোমরা কাছে থাকলে বুঝতে পারছে। কিন্তু আলো রশ্মিটা কি হচ্ছে, অটোমেটিক বেঁকে যাচ্ছে, এই যে এই সোজা যেত, কিন্তু এইটা থাকার ফলে কি হচ্ছে, রশ্মিটা কিন্তু বেঁকে গেল। দেখো এই যে রশ্মিটা কোথায় চলে এসছে, ডান সাইডে। অর্থাৎ একটা মাধ্যম থেকে যেতে যেতে আলো রশ্মি যখন অন্য মাধ্যমে প্রবেশ করে, কাঁচ মাধ্যম, বাতাস মাধ্যম, শূন্য মাধ্যম, এগুলো কি সমসত্ব স্বচ্ছ মাধ্যম। সমসত্ব স্বচ্ছ মাধ্যম কাদের বলে, বলছি যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো রশ্মি সব দিকে সমান গতিবেগে চলাচল করে তাদের বলা হচ্ছে সমসত্ব স্বচ্ছ মাধ্যম। আর সমসত্ব মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো রশ্মি সব দিকে সমান গতিবেগে চলে, সেই মাধ্যমটাকে বলছে সমসত্ব মাধ্যম। স্বচ্ছ মাধ্যম কাকে বলে, বলছি যে সমস্ত মিডিয়ামের মধ্যে আলো, যে কোনো বর্ণের আলো রশ্মি গেলে প্রায় শোষিত হয় না বা প্রায় শোষিত না হয়ে চলাচল করতে পারে, সেই সমস্ত মাধ্যমকে হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তাহলে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে, মনে কর বাতাস একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, কাঁচ একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, আর কি জল একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, শূন্য মাধ্যম হচ্ছে সমসত্ব স্বচ্ছ মাধ্যম। তার টোটাল অপটিক্যাল মিডিয়াম কটা আছে, না টোটাল অপটিক্যাল মিডিয়াম হচ্ছে 4টে। অপটিক্যাল মিডিয়াম মানে আলো রশ্মি যে সমস্ত মাধ্যমের মধ্যে যেতে পারে তাদের হচ্ছে অপটিক্যাল মিডিয়াম। তাহলে আলো রশ্মি কেউ কোন কোন মাধ্যমে যেতে পারে, তাহলে অপটিক্যাল মিডিয়াম মধ্যে আছে আমাদের বাতাস আছে, এয়ার, তারপরে গ্লাস আছে, তারপরে জল আছে, তারপর শূন্য মাধ্যম আছে, বোঝা গেল। তাহলে বাতাস, জল, এয়ার, শূন্য মাধ্যম, এগুলো টোটাল গুলো হচ্ছে অপটিক্যাল মিডিয়াম। তাহলে বলা হচ্ছে যে একটা কাঁচের স্ল্যাবে আলো রশ্মি লম্বভাবে যদি পড়ে, মনে করেন এটা একটা কাঁচের স্ল্যাব, এর মধ্যে আলো রশ্মি লম্বভাবে পড়ে, তাহলে আলো রশ্মিটা কি হচ্ছে, লম্বভাবে পড়ছে মানে কি, দেখো লম্বভাবে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আপতিত হলে প্রতিফলন কোণ কত, এখানে দেখো প্রতিফলন কোণ আছে, প্রতিফলন কোণ নাই, প্রতিফলন কোণ 0। তাহলে কাঁচের স্ল্যাবের মধ্যে আলো রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, প্রতিফলন কোণটা 0 কি করে হলো, না এটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব মনে করো, এখানে আমরা আপতন কোণ মানে কোনটা জানি, না এটা আপতিত রশ্মি, এটা কি নর্মাল লাইন অভিলম্ব, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি আসছে, রেখে আসছে, তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণকে আই দিয়ে ডিনোট করে, প্রতিফলন কোণকে আর দিয়ে ডিনোট করা হয়। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেই কোণটাকে বলছে আপতন কোণ। দেখো এখন আপতন কোণ কত, আই, বলছে আলোর রশ্মিটা কিভাবে পড়েছে, এইভাবে, তাহলে আপতন কোণটা বেশি আছে। আলোর রশ্মিটা যদি এইভাবে পড়ে আপতন কোণটা কমবে, আলোর রশ্মি যদি এইভাবে পড়ে আপতন কোণ আরো কমবে, আলোর রশ্মি যদি আপতন কোণ আরো কমবে, আলোর রশ্মি যদি লম্বা হয়ে পড়ে আপতন কোণ 0। তাহলে কি বলা হচ্ছে, একটা কাঁচের স্ল্যাবে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হয়, না 0 ডিগ্রি। বিষয়টা বোঝা গেল। এই হচ্ছে আমাদের বিষয়। প্রতিসরণ জিনিসটা কি, বলছে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির কি হয়, গতির অভিমুখের পরিবর্তন হয়। মাধ্যমের পরিবর্তনের জন্য আলোক রশ্মির গতির অভিমুখের এই পরিবর্তনটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। বিষয়টা হচ্ছে এটা, যে একটা মিডিয়াম মনে করে এয়ার মাধ্যম, এখান থেকে আলোক রশ্মি কোথায় ঢুকছে, না গ্লাস, এটা কাঁচ, এখান থেকে প্রবেশ করছে, যখনই প্রবেশ করলো আলোক রশ্মি কি হলো, না ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেল। দেখো এই কাঁচ মাধ্যম না থাকলে আলো রশ্মি কেমন যেত, স্ট্রেট পথে যেত, কাঁচ মাধ্যম থাকার ফলে কি হয়েছে, বেঁকে গেছে। এই যে বেঁকে গেল, কেন বেঁকে গেল, মিডিয়াম চেঞ্জ হয়েছে, এয়ার থেকে গ্লাসে ঢুকেছে, তাহলে মাধ্যম চেঞ্জ হয়েছে। তাহলে আলো রশ্মি যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে, বাতাস একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, কাঁচও একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম, তাই বলছে যে আলো রশ্মি যখন কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন আলো রশ্মি কি হয়, না ডাইরেকশন চেঞ্জ হয়, অর্থাৎ গতির অভিমুখে চেঞ্জ হয়, ঠিক আছে। আলোক রশ্মি মাধ্যমের পরিবর্তনের জন্য আলোক রশ্মির গতির অভিমুখের এই পরিবর্তনটা বলছে রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ। অনেক সময় একটা শর্ট কোশ্চেন পড়ে এমসিকিউ, যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে, কোনটা পরিবর্তন হয় না। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা পরিবর্তন হয় না, নিউ পরিবর্তন হয় না। নিউ মানে কি, না নিউ মানে ফ্রিকোয়েন্সি অফ দি রে, মানে আলোক রশ্মির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আলোর প্রতিসরণে কিসের পরিবর্তন হয় না, না প্রতিসরণ, আমাদের কোনটা পরিবর্তন হয় না, কম্পাঙ্কের, আলোক রশ্মির কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না।
নেক্সট এমসিকিউ যেটা, সেটা হচ্ছে আপতন কোণ যদি কত 45 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হয়, তাহলে কৌণিক চ্যুতি কত? দেখো, আপতন কোণ আর প্রতিসরণ কোণ যদি দেওয়া থাকে, তাহলে কৌণিক চ্যুতি একটা ছোট ফর্মুলা, কৌণিক চ্যুতিকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডেল্টা দিয়ে ডিনোট করি। মূল বিষয়টা হচ্ছে এটা, যে একটা আলো রশ্মি এইভাবে এলো, কোথায় থেকে আসছে? এয়ার থেকে। কোথায় ঢুকবে? গ্লাস। তাহলে এয়ার থেকে গ্লাসে ঢুকবে, যখনই ঢুকলো তখন কি হলো? আলো রশ্মিটা বেঁকে গেল। তাহলে এইভাবে বেঁকে গেল। যদি এটা কাঁচে না প্রবেশ করতো, শুধু বাতাস থাকতো বা শুধু যদি গ্লাস থাকে, একটা মিডিয়াম থাকতো, তাহলে আলো সেটা কি হতো? এইবার সোজা স্ট্রেট বরাবর বেরিয়ে যেত, তাহলে এইভাবে আলোটা যেত। কিন্তু কাঁচ মাধ্যমে যখনই প্রবেশ করলো তখন আলো সেটা কি হলো? বেঁকে গেল। লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে কোন দিকে যায়? অভিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে এই যে বেঁকে গেল, কতটা বেঁকে গেছে? সেইটাই হচ্ছে স্থানচ্যুতি হয়েছে, মানে চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে কি? আলোটা কোন পথে যেত? এই পথে যেত, যখনই কাঁচে প্রবেশ করলো তখন কি হলো? বেঁকে গেল। কতটা বেঁকে গেল? এই অংশটা বেঁকে গেল, এই অংশটাকে বলছে ডেল্টা, এইটা হচ্ছে চ্যুতিকোণ। আমরা জানি আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, আপতিত রশ্মি মানে এটা, অভিলম্ব কোণটা এটা, তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলছে আপতন কোণ। আচ্ছা, প্রতিষ্ঠিত রশ্মি মানে যেটা ভেতরে ঢুকেছে, তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন আলো রশ্মিটা ঢুকে, যে দ্বিতীয় মাধ্যমটায় আলো রশ্মিটা কি হচ্ছে? ঢুকলো, যখনই দ্বিতীয় মাধ্যম ঢুকলো সেই রশ্মিটাকে বলছে প্রতিষ্ঠিত রশ্মি। তাহলে এই কোণটাকে বলছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ কাকে বলে? বলছে প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলছে প্রতিসরণ কোণ। সবসময় কি হয়? ঘন, লঘু থেকে ঘনর দিকে যদি প্রবেশ করে, আলোক রশ্মি যদি লঘু থেকে ঘনর দিকে প্রবেশ করে, তখন আই গ্রেটার দেন আর হয়, অর্থাৎ আপতন কোণটা সবসময় বড় হয় প্রতিসরণ কোণের থেকে। আলোর ঠিক সেম সিস্টেম, ঘন থেকে লঘুর দিকে গেলে কি হবে? না আর, সেক্ষেত্রে কি হবে? আর গ্রেটার দেন আই। বিষয়টা বোঝা গেল? এখন যাই হোক, বলছে এই হচ্ছে ডেল্টা। ডেল্টার মান, ডেল্টা মানে আলো চ্যুতি। বলছি চ্যুতির একটা শর্টকাট পদ্ধতি আছে, কি আছে? না ডেল্টা সমান কত? বড় কোণ মাইনাস ছোট কোণ। কি ফর্মুলা? বড় কোণ মাইনাস ছোট কোণ। এইটা হচ্ছে তোমার মনে রাখবে। দেখো, যখনই চ্যুতি বার করতে বলবে, দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তাহলে তার মধ্যে একটা বড় তো থাকবে, তাহলে বড় থেকে ছোটটা বিয়ে করলি আমি চ্যুতি কোণ পেয়ে যাবো, ব্যাস, পাতি বাংলা ভাষায়। নাহলে বিভিন্ন রকম হবে। যদি লঘুতে ঘনের মধ্যে প্রবেশ করে, সেক্ষেত্রে ডেল্টার একটা মান পাবো, ডেল্টা সমান আই মাইনাস আর। কোথায়? লঘু থেকে ঘনের মধ্যে প্রবেশ করে। আবার হাই ডেন্সিটি টু লো ডেন্সিটি, অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমের মধ্যে দিয়ে যায়, সেক্ষেত্রে আবার ডেল্টার একটা মান পাবো আর মাইনাস আই। তাহলে এই যে ডেল্টার মানগুলো চেঞ্জ হয় কিসের উপর ভিত্তি করে? আলোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ লঘু থেকে ঘনের দিকে যাচ্ছে না ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিছুই জানতে হবে না। শর্টকাট এমসিকিউ, যদি কোথাও চ্যুতি বার করতে বলে, দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সবসময় মনে রাখবে বড় কোণটা থেকে ছোট কোণটা বিয়োগ করে দেবো। তাহলে এই এমসিকিউ যেটা, সেটা কি আছে? বলছে একটা আপতন কোণ বলে আছে, বলছে একটা আলো রশ্মির আপতন কোণ কত? 45 ডিগ্রি, আর প্রতিসরণ কত? 30 ডিগ্রি। তাহলে চ্যুতি কোণের মান কত? মানে ডেল্টা সমান কত? এটা চাইছে। তাহলে ডেল্টা সমান কি? বড় কোণ মাইনাস ছোট কোণ। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে ডেল্টা সমান 45 মাইনাস 30 এত ডিগ্রি সমান 15 ডিগ্রি। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। ডেল্টা হচ্ছে চ্যুতি কোণ। ঠিক আছে, নেক্সট এমসিকিউ, একটা বিন্দু আলোক উৎস একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। কি বলছে? বলছে একটা বিন্দু আলোক উৎসকে, এই হচ্ছে অবতল দর্পণ সম্পর্কে আমরা দেখে নেবো। বলছে অবতল দর্পণ বা স্ফেরিক্যাল মিরর, লাইট তোমাদের শুরুই হচ্ছে দর্পণ নিয়ে। আচ্ছা, দর্পণের সাহায্যে কি করা হয়? যে কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা হয়, তাহলে কোন একটা বস্তু তার পিকচারটা, প্রতিবিম্বটা, যে ইমেজটা পাওয়া যায় সেটা দেখা যায় দর্পণের সাহায্যে। দর্পণকে টোটাল কটা ভাগ করা যায়? টোটাল দর্পণটাকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ, একটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ, আর একটা হচ্ছে কনকেভ মিরর বা অবতল দর্পণ। তাহলে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কাদের বলে বা স্ফেরিক্যাল মিরর কাদের বলে? বলছে দর্পণ কি করে? না আলোক রশ্মির প্রতিফলন ঘটায়, এটা ব্যাপার। তাহলে কোনো গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে, তখন এই বস্তুটাকে বলছি স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ বিষয়টা কি? বলছি গোলাকার, ফাঁপা গোলাকার, কোনো ফাঁপা গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে, তখন ওই প্রতিফলকটাকে বলা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। মানে মূল বিষয়টা হচ্ছে গোলীয় দর্পণ দেখতে কেমন? না গোলীয় দর্পণ গোলাকার এরকম। তাহলে এই গোলাকার বস্তু যদি প্রতিফলক হিসেবে কাজ করে, যদি বাইরের অংশটা দর্পণে কি করা হয় না, বাইরের অংশ একটা দিক কি করা হয়? পলেপ করা থাকে। তাহলে এই অংশটা বাইরের দিকটা যদি পালিশ করা থাকে, তাহলে বাইরের দিকটা পালিশ করা আছে, তাহলে কি করবে? এই দর্পণটাকে যখনই কেটে দিবে তখন দুটো অংশে ভাগ হয়ে যায়। দেখো, দুটো, এই দর্পণটাকে মাঝ বরাবর ভাগ করে দিলাম দুটো। তাহলে বাইরের অংশ পালিশ করা আছে মানে কি? এই অংশটা, ভেতরের অংশটা তখন কি করবে? না প্রতিফলক হিসেবে কাজ করবে। অর্থাৎ বাইরের অংশ যদি পালিশ করা থাকে, ভেতরের অংশ তখন প্রতিফলক হিসেবে কাজ করে, এই অংশটা তখন প্রতিফলক হিসেবে কাজ করবে।
তাহলে কোনো দর্পণের মানে এটা একটা গলীয় দর্পণ, কারণ গোলাকার কাচের বস্তু থেকে কেটে নেওয়া হয়েছে। তাহলে কোনো গলীয় দর্পণের ভেতরের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, এই গলীয় দর্পণটাকে বলছে অবতল দর্পণ, ইংলিশে বলা আছে কনকেভ মিরর। ঠিক আছে। আবার কোনো গলীয় দর্পণে মনে করো যে ভেতরের অংশটা পলিশ করা আছে, কোনটা ভেতরের অংশ পলিশ করা আছে, ভেতরের অংশ পলিশ করা আছে, এইটাকে মনে করো কেটে দাও, তাহলে আমি কেমন পাবো না এইটা পাবো, ভেতর অংশ পলিশ করা আছে মানে এটা পাবো, তখন এইখানে ইমেজ পাওয়া যাবে, বাইরে অংশে ইমেজ পাওয়া যাবে। তাহলে কোনো গলীয় দর্পণের বাইরে অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তখন সেটাকে বলছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। এখন দর্পণ করকম হয় না, একটা হচ্ছে কনভেক্স মিরর, এটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে কনকেভ মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে কি হয়, এটা থাকে, এই অংশ তখন কাজ করে, তাহলে কনভেক্স মিরর, এটা হচ্ছে কনভেক্স মিরর, এটা হচ্ছে কনকেভ মিরর। আরেকটা হচ্ছে সমতল দর্পণ, যেটা আমরা ব্যবহার করি সাধারণত বাড়িতে। তাহলে এখানে তার ইমেজ পাওয়া যায়, এখান থেকে তার ইমেজটা পাওয়া যায়, এখানে রাখলে ইমেজ পাওয়া যায়। তাহলে একটা গলীয় দর্পণকে আমরা চিনবো কি করে, কোনটা সমতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ, কোনটা অবতল দর্পণ, এটা একটা কোশ্চেন পড়ে যে দর্পণকে কিভাবে চেনা যায় সহজে। তো একটা আঙুলকে যদি দর্পণের কাছে নিয়ে যাওয়া হয়, যদি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, তখন সেটাকে বলছি আমি অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ সবসময় বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, মানে আলোর শিকে কি করে অবতল দর্পণ ছড়িয়ে দেয়। বিষয়টা বোঝাল। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করে, টর্চ লাইটে অবতল দর্পণ ব্যবহার করে। যখন ডাক্তারবাবুরা দাঁত দেখে, অর্থাৎ ইএনটি যারা আছে ডক্টররা, তারা যে দর্পণটা ব্যবহার করে সেটা কি না আমাদের অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ সবসময় বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। মনে কর মুখের ভিতরে তোমার দাঁতের মধ্যে একটা ক্যাভিটি হয়েছে, সেই ক্যাভিটিটাকে যদি বড় করে দেখা যায়, তাহলে সেখানে কি ব্যবহার করব, যাকেই বড় করে দেখতে চাইছি সেখানে অবতল দর্পণ। তাহলে আঙুলটার ইমেজ যদি বড় হয়, বিবর্ধিত হয়, তাহলে বলবো এটা অবতল দর্পণ। আর উত্তল দর্পণ কি করে, বস্তুর খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি করে, মানে ছোট প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। তাহলে কনভেক্স মিররের একটা ব্যবহার কি না, ভিউ ফাইন্ডার বা রিও ভিউ ফাইন্ডার হিসাবে, অর্থাৎ আমাদের গাড়ির চালকরা আমাদের ব্যবহার করে আমাদের কনভেক্স মিরর, অর্থাৎ গাড়ির চালকদের সামনে যে আয়নাটা থাকে সেটা হচ্ছে একটা কনভেক্স মিরর বা আমাদের উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ ছোট ছোট প্রতিবিম্ব তৈরি করে। আর আঙুলটাকে তাহলে যদি নিয়ে যায় একটা দর্পণের কাছে, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, তাহলেই বিবর্ধিত মানে বড় প্রতিবিম্ব মানে অবতল দর্পণ। ছোট প্রতিবিম্ব যদি তৈরি হয় তাহলে কি বলবো উত্তল দর্পণ। আর যদি সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয় তাহলে কি বলবো, এটা হচ্ছে প্লেন মিরর বা সমতল দর্পণ, যেটা আমরা ইউজ করি। তাহলে গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণ। আর কোথায় ব্যবহার করা হয়, টর্চ লাইটে অবতল দর্পণ। ইএনটিরা ডাক্তাররা ব্যবহার করে অবতল দর্পণ। উত্তল দর্পণের ব্যবহার কোথায় না, গাড়ির চালকদের সামনে ভিউ ফাইন্ডার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করে, স্ট্রিট লাইট, অর্থাৎ রাস্তার যে আলোগুলো ফোকাস, অর্থাৎ লাইটটাকে যদি এক জায়গায় আমি ফেলতে চাই সেখানে উত্তল দর্পণ, আর যদি ছড়িয়ে দিতে চাই তখনই অবতল দর্পণ। বিষয়টা হলো স্ট্রিট লাইটে উত্তল দর্পণ, হেডলাইটে অবতল দর্পণ, গাড়ির চালক উত্তল দর্পণ। বিষয়টা ক্লিয়ার। আর প্লেন মিরর আমরা তো বাড়িতে ব্যবহার করি, এটা তোমরা জানো। এই হচ্ছে আমাদের মিরর বিষয়টা আলটিমেট। এবার দেখো এখানে কতগুলো জিনিস একটু জেনে নাও। প্রথম আমি এখানে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে টোটাল অবতল দর্পণ নিয়ে কাজ করবো। তাহলে এই যে হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, এটা মনে করো একটা অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণটা যখন আমি কিনে আনছি বাজার থেকে, অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয় কেমন না, এইরকম একটা দর্পণ তৈরি করা হয়, তার বাইরে অংশটা পলিশ করা থাকে, এভাবে করা হয়, করে এটা কেটে কেটে বিক্রি হয়। এখান থেকে এটা একটা তৈরি হলো, কিনতে পাওয়া গেল, এখান থেকে এটা একটা কিনতে পাওয়া গেল। অর্থাৎ যে অবতল দর্পণগুলো আমরা ব্যবহার করি কিনে আনি, সেগুলো অ্যাকচুয়ালি যখন তৈরি করা হয় তখন কি একটা গোলক, একটা গোলাকার ফাঁপা কাঁচের গোলক তৈরি করা হয়, তার বাইরের অংশটা পলিশ করে দেওয়া হয়, করে কেটে নেওয়া হয়, সেই কেটে অংশগুলোই আমরা বিক্রি করি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। তাহলে এই যে একটা অবতল দর্পণ, এই যখন তৈরি হয়েছিল তখন তো একটা বৃত্তাকারের তৈরি ছিল, একটা গোলক ছিল, তাহলে সেই বৃত্তের তো একটা কেন্দ্র ছিল। তাহলে এই অবতল দর্পণটাও যখন আমি কিনে আনলাম তখন এই অবতল দর্পণটা কেমন ছিল, একটা গোলকের অংশ ছিল নিশ্চয়ই। তাহলে এই যে গোলকটার কেন্দ্র, এইটাকে যদি একটা গোলক হিসাবে ধরি, তাহলে এই যে গোলকটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলেছে বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গলীয় দর্পণ, যে কোনো গলীয় দর্পণ যে কোনো গোলক থেকে কেটে নেওয়া অংশ, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলছে বক্রতা কেন্দ্র বা রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকে বলছে বক্রতা কেন্দ্র, এক নম্বর। তাহলে তার যদি কেন্দ্র থাকে তাহলে তার একটা ব্যাসার্ধ ছিল, এইটা ব্যাসার্ধ হবে, এটা আর এই কেন্দ্রটাকে আমি সি ধরি, সেন্টার, ওই জন্য সি ধরি। তাহলে এই অংশটাকে আমি সি ধরলাম যে এটা সি। আর এই যে এইটা এখান থেকে এই ডিস্টেন্সটা এটা কি না, এটা হচ্ছে আর ব্যাসার্ধ। তাহলে কোনো গলির দর্পণ যে গোলকের ব্যাসার্ধ, যে গোলকের অংশ ছিল সেই গোলকের ব্যাসার্ধ, কোনো গলির দর্পণ যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে বলছে এই গলি দর্পণটার বক্রতা ব্যাসার্ধ।
কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে কেন্দ্র ছিল সেই কেন্দ্রটাকে বলছি এর বক্রতা কেন্দ্র। আরেকটা জিনিস দেখো, যে যে কোনো দর্পণ, সেটা উত্তল হোক, অবতল হোক, সমতল হোক, যে কোনো দর্পণকে, ঠিক আছে, মাঝ, যে কোনো দর্পণে ঠিক মাঝের বিন্দুটাকে বলছে দর্পণের পোল বা মেরু। তার দর্পণের পোল বা মেরু কাকে বলে? বলছে যে কোনো দর্পণে, সে সমতল হোক, উত্তল হোক, অবতল হোক, যে কোনো দর্পণে ঠিক মাঝের বিন্দুটাকে, এই যে মাঝের বিন্দু, এই মাঝের বিন্দুটাকে বলছে পোল বা মেরু। ঠিক আছে, তাহলে কোন দর্পণের পোল বা মেরু মানে কি? এখানে পোলটা কোনটা হবে? এখানে পোল হবে এইটা, এইটা মনে করো পোল, ও বিন্দু হচ্ছে পোল। তাহলে এটা দর্পণের মধ্যবিন্দু। দর্পণটা দৈর্ঘ্য কত? এম মিটার মানে দর্পণ। তাহলে এম ও এম ওয়ান, এই যে এম ও এম ওয়ান, এই যে অংশটা দেখতে পাচ্ছ এম ও এম ওয়ান, এটা মানে কি? দর্পণটা পুরো দৈর্ঘ্যটা, মানে দর্পণের টোটাল দৈর্ঘ্যটা। এই দর্পণের টোটাল দৈর্ঘ্যটাকে বলেছে দর্পণের উন্মেষ বা রৈখিক উন্মেষ। তাহলে একটা দর্পণের রৈখিক উন্মেষ মানে কি? যে দর্পণটা কতটা লম্বা, দর্পণের দৈর্ঘ্যটা কত, এটা হচ্ছে রৈখিক উন্মেষ। সেখানে কি হবে? এম ও এম ওয়ান, এটা হচ্ছে দর্পণের রৈখিক উন্মেষ। আর দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে হচ্ছে পোল বা মেরু। ঠিক আছে, এই পোল বা মেরু থেকে সি এর যে দূরত্ব মানে ওসি, এই ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আমাদের কি বলবো, এই ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর দেখো আরেকটা জিনিস, ওসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর সিটা কি না বক্রতা কেন্দ্র। এরপর একটা জিনিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ কাকে বলে? বলছে কোনো দর্পণের পোল বা মেরুর মধ্য দিয়ে অঙ্কিত যে কাল্পনিক রেখা পাওয়া যায়। তাহলে যে কাল্পনিক রেখা কোন দর্পণকে সমান দুটো ভাগে ভাগ করে, সেই কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ অফ স্ফেরিক্যাল মিরর। তাহলে যে কোনো একটা গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? বলছে কোনো গোলীয় দর্পণ, ঠিক গোলীয় দর্পণে, কোনো গোলীয় দর্পণে কার মধ্যে দিয়ে? পোল বা মেরুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক সরলরেখাটাকে বলা হয়। এই মেরুর মধ্য দিয়ে অঙ্কিত কাল্পনিক সরলরেখা যেটা পাওয়া যায়, এই কাল্পনিক সরলরেখাটাকে বলছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষ। এইবার হলো বিষয়টা। এরপর একটা জিনিস দেখো, বলছে একটা আলোক রশ্মি, যদি মনে করো একটা আলোক রশ্মি গেল যে দর্পণের উপর পড়লো, তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মি যাচ্ছে যে দর্পণের উপর আপতিত হলো। দর্পণের উপর যখনই আপতিত হবে তখন কি হবে? আলোক রশ্মিটা প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলিত হয়ে মনে করো সে প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটার নাম দাও ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কাকে বলে? বলছে কোনো আলোক রশ্মি গোলীয় দর্পণে প্রতিফলিত হয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে ফোকাস বিন্দু বিষয়টা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। তাহলে কোন আলো রশ্মি গোলীয় দর্পণে প্রতিফলিত হয়ে, কোন আলো রশ্মি গোলীয় দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, কোন বিন্দু ছেদ করলো? এফ বিন্দুতে, সেই বিন্দুটাকে হচ্ছে ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে কি বলা হচ্ছে? এই যে ফোকাস বিন্দু, এইখান থেকে আমাদের দর্পণের যে মেরু বা পোল, এই দূরত্বটাকে বলছে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। এই ফোকাল লেন্থের জন্য এফ ধরা হয়। তাহলে ও এফ হচ্ছে ফোকাল লেন্থ, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমি ছোট করে একটু বলে দিলাম, পুরো বিষয়টা কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে, আমি একটু বলে দিলাম জাস্ট হালকা করে, পুরো বিষয়টা বুঝো। গোলীয় দর্পণ কাকে বলে? বলছে গোলাকার কাঁচের বস্তু যদি কোনো ফাঁপা গোলাকার কাঁচের বস্তু যদি প্রতিফলক হিসাবে কাজ করে, সেই প্রতিফলকটাকে বলছি আমাদের স্ফেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে দুটো শ্রেণীতে ভাগ করা যায় গোলীয় দর্পণকে, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কাজ করবো যেটা, সেটা হচ্ছে অবতল দর্পণ নিয়ে কাজ করবো। এখন অবতল দর্পণ কাকে বলে? হচ্ছে কোনো গোলীয় দর্পণে যদি ভেতরের অংশটা যদি কোনো গোলীয় দর্পণে বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে, মানে অবতল দর্পণ কাকে বলে? বলছে কোনো গোলীয় দর্পণে ভেতরের অংশ যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলছে অবতল দর্পণ, আর কোনো গোলীয় দর্পণে বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করলে তাকে বলেছে উত্তল দর্পণ। বিষয়টা ক্লিয়ার? আর সমতল দর্পণে যে কোনো এক সাইড আমাদের কি করা থাকে? পলিশ করা থাকে, এক সাইডে প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। এখন এই হচ্ছে আমাদের বিষয়, একটা অবতল দর্পণের কথা বলছি। কোন আলো রশ্মি যখন অবতল দর্পণে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুটা বলছি আমাদের ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু থেকে দর্পণের পোল বা মেরুর দূরত্ব, এটা বলছে ফোকাস দূরত্ব। আচ্ছা, অবতল দর্পণে যদি বলে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? তাহলে কোনো অবতল দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে বলছে এই অবতল দর্পণটা বক্রতা ব্যাসার্ধ। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলছে এই দর্পণটার বক্রতা কেন্দ্র, যেটাকে সি দিয়ে ডিনোট করছি। এবার দেখো, তোমরা জানো একটা ছোট বিষয়, সেটা হচ্ছে এই যে বক্রতা কেন্দ্র আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এই বক্রতা কেন্দ্র, যদি বলে বক্রতা ব্যাসার্ধ কত, না এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ।
আর ওয়েভটা কি? ওয়েভটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য। তাহলে ওয়েভ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধকে আমরা কি ধরি? আর ধরি। ব্যাসার্ধ মানে রেডিয়াস অফ কার্ভেচার, ওই রেডিয়াসের আয়োজন আর হয়েছে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য আমরা ছোট হাতের এফ ধরি। এফ আর আর অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে একটা সম্পর্ক, সেটা কি? এফ সমান আর বাই টু। তাহলে এই ফর্মুলাটা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটা বিভিন্ন কাজে লাগে, একটা মনে রাখবে। তাহলে এফ সমান কত? আর বাই টু, যেখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কি? বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে ফোকাস দৈর্ঘ্য এটা, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার এই নিয়ে যে দর্পণ আছে, এই দর্পণে এমসিকিউ অনেক আছে, সেই জন্য আমি পুরো বিষয়টা কনসেপ্টটা হালকা করে একটু ক্লিয়ার করলাম। তাহলে গুরুত্বপূর্ণ ফর্মুলা কি? এফ সমান আর বাই টু, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসের অর্ধেক। এখান থেকে আমি লিখতে পারি আর সমান কত? আর সমান টু এফ। এখান থেকে আরেকটা লিখতে পারি, আর সমান কত? টু এফ। আর সমান টু এফ, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। বিষয়টা ক্লিয়ার? এরপরে যে এমসিকিউ এই সম্বন্ধে, সেগুলোর দিকে আসছে। নেক্সট যে এমসিকিউ, একটা অবতল দর্পণে, কোথায় বলছে যে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বিন্দু থাকলে, তাহলে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো, এবারে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এবারে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? অ্যান্সারটা হচ্ছে অবলোহিত আলো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, একটা বিন্দু আলোকোৎস একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত আছে। কোথায় স্থাপিত আছে? ওই যে একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে। তাহলে এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বুঝতে পারছো? সি, এটাকে এই অংশটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে একটা বিন্দু আলোকোৎস মানে এখানে বিন্দু আলোকোৎস কোথায় স্থাপিত আছে? একটা অবতল দর্পণের আমাদের বক্রতা কেন্দ্রে স্থাপিত আছে। বলছে এই উৎস থেকে দর্পণে আপতিত হলে আলোক রশ্মি এই উৎস থেকে, তাহলে বিন্দু আলোক উৎস, তাহলে একটা বিন্দু আলোক উৎস দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা আছে। এখান থেকে আলোক রশ্মি কোথায় হচ্ছে না দর্পণের উপর আপতিত হয় এবং প্রতিফলিত হয়, হয়ে যদি আবার ফিরে আসে, তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণের মধ্যে চ্যুতি কোণের মানটা কত?